আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। আমাদের আজকের বিষয় হচ্ছে পাসপোর্ট কিভাবে করবেন, পাসপোর্ট করতে কি কি কাগজপত্র দরকার এবং কি কি ভুলের কারণে আপনার পাসপোর্ট কখনো হবে না। আসুন, পাসপোর্ট করতে কি কি কাগজপত্র দরকার। পাসপোর্ট করতে দরকার হচ্ছে যাদের বয়স 19 বছর 10 মাসের পর, অর্থাৎ 19 বছর 10 মাসের বেশি, তারা ভোটার আইডি ছাড়া পাসপোর্ট করতে পারবেন না। আর যাদের বয়স 19 বছর 10 মাসের নিচে, অর্থাৎ 18 বছরের কম বা 18 বছর পর্যন্ত, তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। 18 বছর থেকে 19 বছরের মধ্যে থাকলে আপনি ভোটার আইডি দিয়েও পাসপোর্ট করতে পারবেন। এই দুই ব্যক্তি যারা 19 বছর 10 মাসের নিচে বয়স, তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। আর যাদের বয়স 19 বছর 10 মাসের পরে, তারা ভোটার আইডি ছাড়া পাসপোর্ট করতে পারবেন না। এটা হলো মেন শর্ত। এরপরে হচ্ছে, যখন আপনি পাসপোর্টের আবেদন করবেন তখন আপনি অবশ্যই ভোটার আইডির অনলাইন কপিটা বের করে নেবেন। কারণ ভোটার আইডির অনলাইন কপিতে যে তথ্যগুলো থাকে, আমরা সাধারণত ভোটার আইডি কার্ডের সেই সবগুলোর তথ্য দেখি না। অর্থাৎ অনেক ভোটার আইডি কার্ডে আছে যেখানে আপনার জন্মস্থান নেই, কিন্তু একটা পাসপোর্ট করার ক্ষেত্রে জন্মস্থানটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বর্তমান এমআরপি পাসপোর্টগুলোতে সবচেয়ে ভুল বেশি হচ্ছে জন্মস্থান। দেখা গেল তার পাসপোর্টের জন্মস্থান হচ্ছে ঢাকা, কিন্তু তার ভোটার আইডি কার্ডের সার্ভারে অথবা ভোটার আইডি কার্ডের জন্মস্থান হচ্ছে রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গায়। তার এটার সাথে এটা মিল নেই। তা পাসপোর্ট করার পূর্ব অবশ্যই আপনাকে আপনার ভোটার আইডির সার্ভার কপিটা ডাউনলোড করে নেবেন। আর যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করবেন, তারা জন্ম নিবন্ধন সার্ভার কপিটা ভেরিফাই করে নেবেন। আমাদের অনেক ভাই আছে বা অনেক বোন আছে যাদের জন্ম নিবন্ধন যে হার্ড কপিটা তাদের হাতে থাকে, ওই হার্ড কপিতে যে তথ্যগুলো থাকে, ওই তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধনের সাথে সার্ভার কপির সাথে মিল নেই। কিন্তু পাসপোর্ট যখন হয় তখন কিন্তু জন্ম নিবন্ধনের সার্ভার কপি বা অনলাইন ভেরিফাই কপির সাথে যদি ম্যাচিং না হয়, তাহলে আপনি পাসপোর্ট অনেক ক্ষেত্রে পাবেন না। এটা গেল আমাদের ভোটার আইডি এবং জন্ম নিবন্ধন সম্পর্কে। অর্থাৎ পাসপোর্ট করতে হলে আপনার ভোটার আইডি এবং জন্ম নিবন্ধন অ্যাকুরেট থাকতে হবে। আসুন, পাসপোর্ট করার পূর্বে আপনাকে কিছু ডকুমেন্ট হাতে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ড মিল আছে কিনা সেটা আপনি খেয়াল করবেন। যদি মিল না থাকে, চেষ্টা করবেন যাতে আপনার ভোটার আইডিটা সংশোধন করে পাসপোর্ট করতে। আর যদি সম্ভব না হয়, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে তথ্য দেওয়া আছে আপনি সেইভাবে পাসপোর্টের ফর্ম পূরণ করবেন এবং সেইভাবেই পাসপোর্ট করবেন। কোনোভাবেই আপনার ভোটার আইডির কার্ডের বাইরে যাওয়া যাবে না। আর যারা নতুন পাসপোর্ট করবেন, যদি আপনার স্থায়ী ঠিকানা ধরেন লক্ষ্মীপুর বা অন্য কোনো ডিস্ট্রিক্ট হয়ে থাকে, আপনি থাকেন ঢাকায়, আপনি ফিঙ্গার দিবেন ঢাকা অফিসে, অথচ ঢাকা আপনার কোনো ল্যান্ড বা স্থায়ী ঠিকানা সম্পর্কে কোনো দালিলিক প্রমাণ নাই, তাহলে আপনাকে অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা আপনার যেখানে আপনার গ্রামের বাড়ি আপনি সেখানে দিবেন, আর বর্তমান ঠিকানা ঢাকা দিবেন। যদি আপনি ঢাকা স্থায়ী এবং বর্তমান ঠিকানা দেন এবং সেই জিনিসটা যদি আপনি নির্দিষ্ট ডকুমেন্ট দেখাইতে না পারেন, তাহলে আপনার পাসপোর্ট কখনো পুলিশ রিপোর্ট পজিটিভ আসবে না এবং তা পাসপোর্ট আপনি কখনোই পাবেন না। তাই আমাদের ক্ষেত্রে আমরা অনেকেই একটা জিনিস সবচেয়ে বেশি ভুল করে থাকি, সেটা হচ্ছে দেখা গেলো আমাদের ভোটার আইডি কার্ডের জন্মস্থান এক জায়গায়, আমার স্থায়ী ঠিকানা আরেক জায়গায়, আবার আমি বর্তমান থাকি এক জায়গায়। আমরা কি করি, জন্মস্থান দিকে লক্ষ্য না করে আমরা স্থায়ী ঠিকানাটাকে জন্মস্থান মনে করে দিয়ে দিই। এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে পাসপোর্টের জন্মস্থানের সাথে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা মিল থাকে না। তা আমরা অবশ্যই স্থায়ী ঠিকানা যদি আমরা প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের ল্যান্ড ডকুমেন্ট থাকতে হবে। ল্যান্ড ডকুমেন্টটা হচ্ছে, যদি বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে গ্যাস বিল নেই, পানির বিলও নাই, আছে বিদ্যুৎ, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিলও থাকে না।
সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাড়ির যদি খাজনার রসিদ থাকে, খাজনার রসিদটা সেটা যদি আপনার নামে থাকে ভালো, আপনার বাবার নামে থাকলেও হবে, মার নামে থাকলেও হবে, অর্থাৎ আপনি যাদের ওয়ারিশ তাদের যদি কোনো ল্যান্ড ডকুমেন্ট থাকে তাদের নামে হলে আপনি স্থায়ী ঠিকানা প্রমাণ করতে পারবেন এবং পুলিশ ভেরিফিকেশনে আপনার পাসপোর্ট আটকিবে না। অর্থাৎ আপনি পাসপোর্ট করার পূর্বে অবশ্যই আপনার ওই স্থায়ী ঠিকানা যেখানে ভেরিফিকেশন যাবে, এইখানে যেহেতু আপনি যাদের ল্যান্ড ডকুমেন্টটা যাতে স্ট্রং হয় তাহলে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ বর্তমান ঠিকানা ভেরিফিকেশন হলে আপনার একটা যেখানে থাকেন একটা বিদ্যুৎ বিল আর আপনার ভোটার আইডি কার্ড থাকলেই না, কিন্তু স্থায়ী ঠিকানাটা হচ্ছে ওইখানে আপনার পুলিশ ভেরিফিকেশন এগুলো লাগবেই। এবার আসুন আর কী লাগবে স্থায়ী ঠিকানা, আর একটা গুরুত্বপূর্ণ কাগজ চেয়ারম্যান সার্টিফিকেট। চেয়ারম্যান সার্টিফিকেটটা অবশ্যই আপনি নিয়ে রাখবেন, কারণ যে চেয়ারম্যান সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, এটা চেয়ারম্যান প্রত্যয়ন করে। এবার আসেন যাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করবেন। জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হলে অনেকের বয়স 18 বছরের নিচে থাকে। সেক্ষেত্রে ধরেন একজন ব্যক্তির বয়স 12 বছর বা বাচ্চা, সে জন্ম নিবন্ধনে পাসপোর্ট করবে। তো এই ক্ষেত্রে তার অবশ্যই বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে তার জন্ম নিবন্ধন থাকতে হবে, এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির পাসপোর্ট থাকতে হবে নত, এবং ওই বাচ্চার সাথে তার বাবা এবং মা একজনের পাসপোর্ট করতে হবে। কারণ একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু কখনো একা বাইরে যেতে পারে না। তা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে বাবা এবং মা যে কোনো একজন ব্যক্তির পাসপোর্ট অবশ্যই এখানে থাকতে হবে, এবং তাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তার জন্ম নিবন্ধন করবেন, এবং সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টের আবেদন করবেন এবং দেখবেন যে এটার সাথে তার সব কিছু কাগজপত্র মিল আছে কি না। এটাগুলো তার ডকুমেন্ট। এবার আসেন যাদের পাসপোর্ট আছে অথচ তার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই, এখন পাসপোর্টে আপনি আবেদন করবেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট করতে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের সার্ভার কপিটা নামিয়ে নেবেন, নিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে আগের যে এমআরপি পাসপোর্ট আছে সেই পাসপোর্টের প্রতিটা তথ্য মিলিয়ে দেখবেন, যেখানে যেখানে ভুল আছে সেখানে আপনি কারেকশন করে নেবেন ভোটার আইডির সাথে মিলিয়ে। পাসপোর্টের আবেদন করার পর আপনি একটা কারেকশন ফর্ম পূরণ করবেন, করে এটা পাসপোর্ট অফিসে আপনার ওই ফাইলের সাথে জমা দিয়ে দিবেন। এখন আমাদের অনেক বই কী করে ওই কারেকশন ফর্ম পূরণ করে না এবং ওইটা ওইখানে ফাইলের সাথে জমাও দেয় না। সেক্ষেত্রে তার পাসপোর্টটা ফিঙ্গার হয় ঠিকই, কিন্তু পাসপোর্টটা ওই পর্যায়ে ব্যাকহ্যান্ডে পড়ে থাকে, অথবা পাসপোর্টের কার্যক্রম আর বেশি দূর যায় না, ওইখানে পড়ে থাকে পাসপোর্ট অফিসে। তাই অবশ্যই আপনি ওই কারেকশন ফর্মটা পূরণ করে দিবেন। আর হচ্ছে পাসপোর্ট যখন আপনি ফিঙ্গার দিবেন যাবে, যেদিন পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে আপনি যাবেন ওই দিন আমরা অনেকে তাড়াহুড়া করি যে আমার অনেক কাজ আছে, আমি একটু তাড়াহুড়া করতে তাড়াতাড়ি পাসপোর্ট অফিসে যাবো, তাড়াতাড়ি পাসপোর্ট অফিস থেকে চলে আসবো না। আপনি যেদিন পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেদিন আপনি পাসপোর্ট অফিসে যাবেন আমার মতো ওই দিন হাতে কাজ না রাখাটাই ভালো, কারণ আপনি একটা রিল্যাক্স মুডে যাবেন যাতে ওইখানে ভুল ত্রুটি না হয়। পাসপোর্ট অফিসে বিশাল সিরিয়াল থাকে, ওইখানে আপনি তাড়াহুড়ো করতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, কারণ পাসপোর্টে একটা অক্ষর যদি ভুল হয় সেক্ষেত্রে এটা বিশাল, এটা সংশোধন করা অনেক কঠিন বিষয়। তাই আপনি পাসপোর্ট করতে যেদিন যাবেন ওই দিন হাতে কাজ না রাখাটাই ভালো। আসুন পাসপোর্ট করা বা ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে যে স্লিপটা দিবে, আমরা অনেক ভাই আছি ওই স্লিপটা কখনো মিলাই না, যে আমাকে একটা স্লিপ দিছে, স্লিপটা আমরা কখনো। আপনার উচিত হলে যখন আপনি পাসপোর্ট করতে যাবেন পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে ফিঙ্গার দেওয়ার পরে যে স্লিপটা দিবে আপনি ওইখানে বসে সুন্দর করে আপনার তথ্যগুলোর সাথে মিল আছে কি না আপনার প্রতিটা তথ্য পূর্ণাঙ্গভাবে চেক করবেন। চেক করে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি তখনই ওইটা সংশোধন করতে পারবেন। কিন্তু যদি আপনার পাসপোর্ট অফিস থেকে বের হয়ে আসেন, ওই ফাইলটা যদি স্ক্যান করে পাসপোর্ট অফিস পাঠিয়ে দেয় তাহলে এটা আর কখনো সংশোধন হবে না ততক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্ট হাতে না পাবেন এবং নিজে আবার টাকা জমা দিয়ে সংশোধন আবেদন না করবেন। তাই যেদিন আপনি পাসপোর্ট করতে যাবেন অবশ্যই ওই দিন হাতে সময় নিয়ে যাবেন এবং আপনারটা প্রতিটা কাগজ চেক করে নেবেন। এখন
পাসপোর্ট আসার পরে আপনার পাসপোর্টের কয়েকটা স্টেপ আছে, যেমন প্রথম পাসপোর্টটা এডিতে যায়, এডি অ্যাপ্রুভাল করলে তারপর পাসপোর্টটা ব্যাকহ্যান্ডে যায়, ব্যাকহ্যান্ড থেকে আবার আপনার প্রিন্ট কিউসিতে, তারপর আসছে আপনার শিফট, তারপর পাসপোর্ট রেডি হয়। এই স্ট্যাটাসগুলো আপনি ভালোভাবে চেক করবেন। আমরা অনেক ভাই আছি কী করি, পাসপোর্টে ফিঙ্গার দিয়ে আসলাম, বসিয়ে রইলাম, দেখা গেল 20 দিন 25 দিন চলে গেল, পুলিশ ভেরিফিকেশন আসছে না, অথবা পাসপোর্ট যেদিন ডেলিভারি নিতে যাব ওদিন দেখলাম যে আমার পাসপোর্ট আমি যেভাবে দিয়ে দিছি সেভাবে পড়ে রইল। কিন্তু আপনি যদি আপনার পাসপোর্ট অফিস থেকে তখন ব্যাগ আসছেন, কিন্তু আপনি এই ব্যাগটা আসা লাগতো না যদি আপনার পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার পরে আপনি এটা বারবার চেক করতেন, হয়তো 1 সপ্তাহ পরে বা 5 দিন পরে যে আমার পাসপোর্টটা কোন স্ট্যাটাসে আছে আমি একটু দেখি। আপনি যখন দেখলেন যে আপনার পাসপোর্টটা 1 সপ্তাহের মধ্যে, বা আপনার যদি 22 দিন বা 1 মাস মেয়াদে পাসপোর্টটা দেন, 15 দিন পরে আপনার পাসপোর্টে স্ট্যাটাস দেওয়ার কথা কিন্তু যাচ্ছে না, পাসপোর্টটা পড়ে আছে, তখন আপনি যদি আবার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন যে আমার কেন পাসপোর্টটা কার্যক্রম হচ্ছে না, অথবা আমার পাসপোর্টের প্রবলেম কী, তখন কিন্তু আপনাকে তারা বলে দিবে যে আপনার পাসপোর্টের এই কাগজটা আমাদের বাকি আছে, আপনি এটা দেন নাই, এই কারণে আপনার পাসপোর্টটা হচ্ছে না। যদি আপনি ওই কাগজটা ওই দিনই দিয়ে দেন তাহলে আপনার পাসপোর্টটা রেডি হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমরা বসে থাকি বসে আসে, হ্যাঁ হবে, পাসপোর্টের তো আমাকে 20 দিন ডেট দিয়েছে, আমি 20 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাব। তাই আপনার উচিত আপনি পাসপোর্ট যথেষ্ট নির্দিষ্ট টাইমের মধ্যে পাবেন যদি আপনি স্ট্যাটাসগুলো চেক করেন। তাই আমরা পাসপোর্ট করার পরে স্ট্যাটাসগুলো বারবার চেক করব, এবং যদি কোনো সমস্যা হয় ওই স্ট্যাটাসে পাসপোর্ট অফিস কিন্তু প্রতিটা স্টেপে আপনাকে লিখে দেয় যে আপনার পাসপোর্টটি এই কারণে হচ্ছে না, আপনার পাসপোর্টটি এই পর্যায়ে আছে। কিন্তু আপনি যদি সেই টাইমে যাই অফিসে যোগাযোগ করেন তাহলে পাসপোর্ট ডান, ওকে। এবার আসেন পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে। অর্থাৎ আপনার পাসপোর্ট আছে, এখন আপনার পাসপোর্টে অনেক ভুল আছে, যেমন জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের সাথে মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে। তা পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যদি আপনার বাবা অথবা মার নাম ভুল থাকে, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডে যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই পাসপোর্ট অফিসে যখন যাবেন তখন আপনি তাদের ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবেন, আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলে আপনি তাদের এটা করে সাবমিটেড ডকুমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। এবং আর যদি আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসে, এবং কেন নেগেটিভ আসবে সেটা পুলিশ আপনাকে বলে দিবে যে আপনার এই কারণে নেগেটিভ আসবে, আপনি সেই তথ্যটা পূরণ করে পাসপোর্ট অফিসে পুনরায় যায় সঠিক তথ্য দিলে আপনার পুলিশ ভেরিফিকেশনটা পজিটিভ আসবে। এখন দেখা গেল আমাদের অনেক ভাই একটা কমন ভুল করেন, সেটা হচ্ছে আপনি যখন একটা বর্তমান ঠিকানা থাকেন, আপনি মনে করেন যে এইটাই আমার ঠিকানা, অথবা অনেকের বাড়ি নেই, অনেকের যেই জায়গায় আছেন দেখা গেল গ্রামের বাড়ি নেই, কোথাও কিছুই নেই, তাহলে কি আপনার পাসপোর্ট হবে না? আপনার পাসপোর্ট অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনি একটা ভূমি অফিস থেকে এখন একটা ভূমিহীন সার্টিফিকেট দেয়, আপনি যদি ভূমি অফিস থেকে ওই ভূমিহীন সার্টিফিকেটটা নিতে পারেন তাহলে আপনার ল্যান্ড নাই, সরকার আপনাকে প্রত্যয়ন করলে যে ওনার ল্যান্ড নাই, আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন পজিটিভ দিবে। কিন্তু অনেক ভাই কী করে যে আমার ল্যান্ড নাই, আমি তো বর্তমান ঠিকানা এইটাই আমার, আমি জমা দিয়ে দিই। কিন্তু আপনি যদি ওই জিনিসটা সঠিক তথ্য প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার পাসপোর্ট কখনো আপনি পাবেন না। তাই পাসপোর্ট অফিসে আরেকটা কমন ভুল, আমরা যখন পাসপোর্টের আবেদন করি তখন আমরা কি করি, অনলাইন যে চালানটা আছে অনলাইনের টাকা জমা দিয়ে দিই। অর্থাৎ টাকাটা আমরা অনলাইনে গিয়ে পাসপোর্ট আবেদনের শেষ পর্যায়ে যখন আসে অফলাইন চালান অথবা অনলাইন, তখন আমরা অনলাইনে জমা দিয়ে দিই। দেখা যায় কোনো কারণে যদি আমাদের এই ফাইল রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার ওই টাকায় বাদ হয়ে যাবে। তাই আমি মনে করি বিশেষভাবে যে আপনি পাসপোর্টের ফর্ম পূরণ করার আগে আপনি অফলাইন টাকা জমা দেবেন। অফলাইনে টাকা আপনি বিকাশেও জমা দিতে পারবেন, ব্যাংকে জমা দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে যদি আপনার পাসপোর্টের ফর্ম কোনোভাবে বাদ হয় কিন্তু আপনার টাকা বাদ হবে না। আর যদি আপনি অনলাইনে টাকা পে করেন তাহলে আপনি দেখা গেল কি ওই টাকাটা সহ আপনার ফাইল, অনেক ক্ষেত্রে পাসপোর্ট অফিসে ম্যাক্সিমাম ফাইল রিজেক্ট হয়, কারণ আমরা সকল তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে পাসপোর্ট অফিস ওই ফাইল রিজেক্ট করে দেয়। আর ওই ফাইল যদি কোনোভাবে রিজেক্ট হয় তাহলে আপনার ওই টাকায় বাদ চলে যাবে।
তা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে কোনোভাবে যাতে আপনি অনলাইনে জমা না দিয়ে আপনি অনলাইনে দিবেন, লাস্ট পর্যায়ে আপনি ওইটা সিলেক্ট করেন যে অফলাইন, তাহলে আপনার পাসপোর্টের যদি ফাইল রিজেক্ট হয় টাকা রিজেক্ট হবে না, টাকা থেকে যাবে, ওই টাকা আপনি নতুন করে ফাইল পূরণ করে আবার জমা দিতে পারবেন। তা এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনি পাসপোর্টে কখনোই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসবে না এবং আপনার পাসপোর্ট কখনো আটকিবে না এবং খুব সহজে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।